আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই সুস্থ আছো, সবাই নিরাপদেই আছো। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি এমএ শেষ পর্বের শিক্ষার্থীদেরকে। এমএ শেষ পর্বের আমরা রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আমরা আলোচনা করছি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাস নিয়ে। আজকেও আমরা ঘরে বাইরে উপন্যাসের সাথেই আছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ক্লাসটি উপভোগ করবে। স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম। প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি পঙ্কসজ্জা হতে। লজ্জা শরম ত্যাগী জাতি প্রেম নাম ধরি প্রচণ্ড অন্যায়, ধর্মেরে ভাসাতে চায় বলে বন্যায়। প্রিয় শিক্ষার্থীরা, রবীন্দ্রনাথ তার মনের কিছু ক্ষোভ নৈবেদ্য কাব্যের কবিতার মধ্যেই তুলে ধরেছেন। ইউরোপীয় ন্যাশনালিজমকে রবীন্দ্রনাথ কোনো দিনও মানতে পারেননি, তিনি পছন্দ করতে পারেননি। রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ তাকে আন্তর্জাতীয়তা বা ইন্টারন্যাশনালিজমও বলা যেতে পারে। তবে একটা বিষয় কি, ন্যাশনালত্বের চেয়ে রবীন্দ্রনাথ মনুষ্যত্বকে অনেক বেশি উপরে স্থান দিয়েছেন। ন্যাশনালত্বের মধ্যে একটা বিরাট স্বার্থপরতা রয়েছে, আসলে যা মানুষকে ক্রমশই সংকীর্ণতার দিকেই নিয়ে যায়। সেই সংকীর্ণতার পথেই মানুষকে আকর্ষণ করে। রবীন্দ্রনাথ তার বিরোধমূলক আদর্শ নামে একটি বিখ্যাত প্রবন্ধ আছে। সেই প্রবন্ধে বলছেন যে ন্যাশনাল স্বার্থের আদর্শকে আমরা যদি দাঁড় করাই, আসলে সেখানে আমরা বিরোধের আদর্শকেই দাঁড় করাচ্ছি। সে আদর্শ নিয়ে আমরা কোনো কালে আসলে আমরা মহাকায় স্বার্থ দানবের সাথে আমরা লড়াই করে উঠতে পারব না। রবীন্দ্রনাথ অবশ্য এই লড়াই করার বিষয়ে তিনি প্রশ্নও রেখেছেন, অর্থাৎ আমরা কি তাদের সাথে লড়াই করে উঠতে পারবো? না, আসলেই না। তবে হ্যাঁ, স্বাদেশিকতা প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলছেন যে স্বাদেশিকতার ভাবটা এরকম যে স্বদেশের ঊর্ধ্বে কিন্তু আর কিছুই না, অর্থাৎ আর কোনো কিছুকে স্বীকার না করা। তিনি সেই অর্থে বলছেন যে স্বাদেশিকতাটাকে এভাবেই ব্যবহার করা হচ্ছে, কিন্তু জাতীয় স্বার্থের উপরেও যে মানুষের মনুষ্যত্ব বোধ আছে, সেই মনুষ্যত্ব বোধকে কিন্তু প্রাধান্য দিতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে। এ ধর্ম আসলে কোনো সাম্প্রদায়িক ধর্ম নয়, তা মানুষের অন্তর্ধর্ম। মানুষের ভেতরের যে একটা বোধ আছে, মনুষ্যত্ব বোধ, সেই বোধটাকে অন্তর্ধর্ম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বাইরের ফল লাভের মুহে মানুষ যেন নিজেকে বা নিজের মনকে না খোয়ায়, সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ উল্লেখ করেছেন। বলা হচ্ছে যে অধ্যবসায়ী শক্তি আর অধৈর্য হচ্ছে মানুষের জন্য দুর্বলতা। প্রশস্ত ধর্মের পথে চলা আসলে নিজের শক্তিকেই সম্মান করা, নিজের শক্তিকে সত্য বলে জ্ঞান করা। কিন্তু উৎপাতের সংকীর্ণ পথে এগিয়ে গেলেই মানুষের যে মনুষ্যবোধ, সেই মনুষ্যবোধ বা মনুষ্য ধর্মের প্রতি অবিশ্বাস প্রকাশ করা হয়, আর সেই সঙ্গে কাপুরুষতারও পরিচয় পাওয়া যায়। বিলেতি বস্তু ব্যবহারের বিরুদ্ধে সমগ্র দেশে যে বিরাট আন্দোলন শুরু হয়েছিল এবং
তারই প্রতিক্রিয়াস্বরূপ যে কাপড় পোড়ানোর একটা আয়োজন চলছিল, তার ফল যে কখনোই শুভ হতে পারে না, রবীন্দ্রনাথ এটা ভালো করে লক্ষ্য করেছিলেন। এটা রবীন্দ্রনাথ নিজের সজ্ঞানে এই জিনিসটাকে কোনোভাবেই মানতে পারেননি। এই ধ্বংসাত্মক কাজের প্রতি তার পরম একটা বিদ্বেষ ছিল। তিনি বলছেন যে যে এখনকার লোক আসলে তিলে তিলে কোনো কিছু গড়ে তোলার জন্য দল বাঁধে না, তারা দল বাঁধে গড়া জিনিসকে ভাঙার চেষ্টায়। তার মানে মানুষ নিজেরা একতাবদ্ধ হয়ে এখন আর কোনো কাজে লিপ্ত হচ্ছে না। আসলে যে জিনিসটা আগে তৈরি ছিল, যে জিনিসটা গড়া ছিল, সেই জিনিসটাকে ভাঙার প্রচেষ্টায় মানুষ আজ অগ্রসর হয়ে যাচ্ছে। দেশের এক শ্রেণীর লোকের সমস্ত অন্তঃকরণ যে সে সময়কার স্বদেশীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিল, স্বদেশী প্রচারকের দল উপস্থিত প্রয়োজনের তাগিদে তা সম্পূর্ণ বিস্তৃত হয়েছিল। রবীন্দ্রনাথ আসলে গঠনমূলক কাজে বিশ্বাস করতেন। কোনো কিছু তৈরি হোক, উন্নয়ন হোক, সে ধরনের কাজ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন। তিনি কখনো ধ্বংসমূলক কাজকে পছন্দ করতেন না। আসলে উত্তেজনা দিয়ে কখনো কোনো কার্যসিদ্ধি হয় না, কেননা উত্তেজনা বলা হচ্ছে যে উত্তেজনা আড়ম্বরের কাঙ্গাল, এবং আড়ম্বর মানুষের কর্মশক্তিকে নষ্ট করে দেয়। নানা স্থানে নানা কাজ নিয়ে আমরা যদি একত্র হই এবং আমরা কোনো কিছু গড়ে তোলার অভ্যাস করি, তাহলে আমরা অবশ্যই সফল হতে পারব, আমরা অবশ্যই এগিয়ে যেতে পারব, এবং আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারব। এই বোধ এবং বিশ্বাস মনে যদি আমরা লালন করতে পারি, তাহলে আমরা অবশ্যই ভেতরে ভেতরে স্বদেশ গড়ে তুলতে পারব, স্বদেশের আমরা উন্নতি করতে পারব। রবীন্দ্রনাথের এই যে চিন্তা স্বদেশ নিয়ে, তার এই যে বোধ, এটা আসলে পেশাদার নেতাদের মনের স্বীকৃতি পায়নি, অনেকেই পছন্দ করেনি। তারপরও ভারতবর্ষের ইতিহাসে তার এই বোধটাকে সম্মানের চোখে দেখা হয়েছে শেষ পর্যন্ত। ঘরে বাইরে উপন্যাসের একটি অন্যতম চরিত্র সন্দীপ। এই সন্দীপের মধ্যে দিয়ে তৎকালীন দেশপ্রেমিকদের তীব্র স্বাদেশিকতার ভাব যেমন প্রকাশ পেয়েছে, তেমনি রবীন্দ্রনাথের স্বদেশ নিয়ে যে মতামত, সেই মতামতটি সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। হ্যাঁ, স্বদেশ নিয়ে রবীন্দ্রনাথের মতামত স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। সন্দীপের পক্ষে বা বিপক্ষে তিনি মত দিয়েছেন। নিখিলেশের পক্ষে রবীন্দ্রনাথ আসলে কী বলতে চাচ্ছেন, সেটা আমাদের অবশ্যই জানার বিষয়। ধর্মের ক্ষেত্রে যেমন জীবনযাত্রার ক্ষেত্রেও তেমনি ধ্যান স্থিমিত শান্তভাবকেই রবীন্দ্রনাথ সবসময় শ্রদ্ধার চোখে দেখেছেন। মননশীলতার প্রতি তার গভীর আস্থা ছিল, গভীর বিশ্বাস ছিল। দেশপ্রীতির ক্ষেত্রেও রবীন্দ্রনাথের এই মনোভাবটি কিন্তু প্রকাশ পেয়েছে। উত্তেজনার ঘূর্ণিনীতির মধ্যে পাক খেয়ে ফিরতে তার কখনো আসলে রুচিতে আসেনি। যারা নিভৃতে চিন্তা ও নিঃশব্দে কাজ করে যায়, রবীন্দ্রনাথের সব সহানুভূতি আসলে তাদেরই প্রতি, তাদেরকেই রবীন্দ্রনাথ ভালোবেসেছেন। ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ, সে আসলে আত্মসমাহিত, সংযত চিত্ত, সে হচ্ছে সত্যের পূজারী। স্বাদেশিকতার যে উচ্ছ্বাস, সে উচ্ছ্বাসকে নিখিলেশ পছন্দ করেনি। সন্দীপের জনপ্রিয় মত সবাই নির্বিচারে গ্রহণ করলেও
নিখিলেশ কিন্তু সেখানে প্রশ্নবিদ্ধ হয়েছে। নিখিলেশ সে জিনিসটাকে মেনে নিতে পারেনি। আসলে স্বাতন্ত্র্যবাদী ইন্টেলেকচুয়াল মন স্বভাবতই আসলে প্রতিক্রিয়াশীল হয়। বহু লোকের বা বহু মানুষের যা গ্রহণযোগ্য তা তার পক্ষে অনায়াসে গ্রহণযোগ্য নয়। তাই দেখা গেছে যে ঘরে বাইরে উপন্যাসে সন্দীপের কথায় নিখিলেশের মনে দ্বিধা জেগেছে, নিখিলেশের মনে সন্দেহ জেগেছে, সে বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। সন্দীপের দল দেশকে দেবতা বলে দাঁড় করে যখন অন্যায়কে কর্তব্য এবং অধর্মকে পুণ্য বলে জ্ঞান করেছে, তখনই দেখা গেছে যে নিখিলেশের মনে সবচেয়ে বেশি আঘাত লেগেছে। নিখিলেশ এই ব্যাপারটাকে কোনোভাবেই মেনে নিতে পারেনি। দেশের উপরেও আসলে রয়েছে ধর্ম, তাই নিখিলেশের মতে দেশের উপরেও যারা ধর্মকে মানছে না তারা আসলে সত্যিকার অর্থে দেশকেই মানছে না, তারা দেশকে অস্বীকার করে যাচ্ছে। সেই স্বাদেশিকতা বা স্বদেশকে নিয়েই রবীন্দ্রনাথ লিখেছিলেন তার পথ ও পাথেয় প্রবন্ধ। এই প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখছেন যে আসলে যে কাল পড়েছে এখন আর ধর্মের কোনো দোহাই দেওয়াটা আসলে উচিত না। ধর্মের যদি আমরা দোহাই দিই তাহলে সেটা হবে মিথ্যা, কারণ দেখা গেছে যে রাষ্ট্রনীতিতে ধর্মনীতির স্থান আছে। একথা যে ব্যক্তি পুরোপুরিভাবে বিশ্বাস করবে, পুরোপুরি প্রকাশ করবে, লোকে তাকে কাণ্ডজ্ঞানহীন বলবে অথবা নীতিবায়ুগ্রস্ত বলে তাকে অবজ্ঞা করবে। নিখিলেশের ক্ষেত্রেও ঠিক এ ধরনের ব্যাপার ঘটেছে। ধর্মবর্জিত এই স্বাদেশিকতাকে সে স্বীকার করতে পারেনি, নিখিলেশ মেনে নিতে পারেনি। তাই দেখা গেছে যে পদে পদে তাকে অনেক বিদ্রূপ সহ্য করতে হয়েছে। দেশের লোক ভেবেছে এরই মধ্যে নিখিলেশের আমরা খেতাব চাই, নিখিলেশ খেতাব চাচ্ছে, কিংবা পুলিশকে সে খুব ভয় করে। পুলিশ ভেবেছে নিখিলেশের ভেতরে নিশ্চয় কোনো কুমতলব আছে, তাই বাইরে সে এমন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রকাশ করতে চাচ্ছে। এমনকি নিখিলেশের স্ত্রী বিমলা, সেও কিন্তু নিখিলেশকে মনে মনে অশ্রদ্ধা করে যাচ্ছে। তবুও দেখা গেছে যে নিখিলেশ কখনো সত্য থেকে বিচ্যুত হয়নি, সে তার জায়গাতেই অনড় ছিল। সে সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করেছে। মানুষ তাকে মিথ্যা ভেবেছে, পুলিশ তাকে মিথ্যা জ্ঞান করেছে, তারপরেও সে অপমানের পথে নিজেকে সব সময় চালিয়ে গেছে। নিখিলেশ সত্যকে বিশ্বাস করে, সে জানে আত্মার স্থান অনেক উঁচুতে। দেশের উপরে রয়েছে ধর্ম, তেমনি মানুষের রয়েছে মনুষ্যত্ব। তাই স্বাদেশিকতার বা স্বাধীনতার নাম করে মানুষকে তার মনুষ্যত্ব থেকে আসলে বঞ্চিত করা হচ্ছে। আর এই বঞ্চিত করাটাকে নিখিলেশ কোনোভাবেই মেনে নিতে পারে। স্বদেশী প্রচারকের দল বিলেতি বস্তু বর্জন করছে, বিলেতি বস্তু বর্জনের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে। তখন দেখা গেছে যে নিখিলেশ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেশের লোক যে দেশি জিনিস কিনছে বা দেশি লোক দেশি জিনিস কিনছে না, তার একমাত্র কারণ সমস্ত দেশ তাদের ব্রত গ্রহণ করতে পারেনি। কিন্তু জোর করে জবরদস্তি করে কিছু করতে গেলে আসলে তার ফল কখনো ভালো হয় না, তার ফল উল্টোই হয়। মানুষ কি পড়বে, কোন দোকান থেকে কিনবে, কি খাবে, কার সঙ্গে খাবে, এই সব কিছু একটা ভয়ের শাসনে বাধা হচ্ছে। মানুষের ইচ্ছাকে একেবারে গোড়া থেকে অস্বীকার করা হচ্ছে। আর এভাবেই মানুষকে মনুষ্যত্ব থেকে বঞ্চিত করা হচ্ছে। রবীন্দ্রনাথ
যে মানুষকে যে বঞ্চিত করা হচ্ছে তার নিজস্ব বোধ থেকে, মনুষ্যত্ব বোধ থেকে, সেই ধরনের চিন্তা চেতনায় ঘরে বাইরে উপন্যাসে রবীন্দ্রনাথ সুন্দরভাবে তুলে ধরেছেন। রবীন্দ্রনাথ সদুপায় নামে একটি প্রবন্ধ লিখেছেন। সেই মনুষ্যত্ব বোধ প্রসঙ্গে তিনি বলছেন যে আসলে বুদ্ধির ও আচরণের স্বাধীনতা যে মানুষের পক্ষে কি পরম ধন, আসলে তা আমরা সঠিকভাবে জানি না, আমরা মূল্যায়ন করতে পারি না। আমরা মনে করি যে সবাই আমার মতো করে চলবে। দেখা গেছে যে সকলে যদি সত্য বুঝে সে পথে চলে তো ভালো, আর যদি সে না চলে সে পথে তাকে আমরা কি করি, ভুল বুঝিয়েও আমরা সে পথে চালানোর চেষ্টা করি। দেখা গেছে যে সে যদি চলতে না চায় তাহলে তাকে আমরা জোর করি, আমরা জবরদস্তি করি, তাকে চালাতে চাই। আসলে কি আমরা নিজেরা স্বাধীনতা চাই, অথচ মানুষের যে বুদ্ধিবৃত্তি রয়েছে, মানুষের বুদ্ধিবৃত্তির উপরে আমরা কখনোই শ্রদ্ধা রাখতে পারি না। এতে দেশের চরম অহিত হয়, দেশের অকল্যাণ হয়। রবীন্দ্রনাথের মতে এ ধরনের জোর খাটানো আসলে উপদ্রব ছাড়ার কিছুই না, কিন্তু তাতে নিজের জাতির আসলে হীনতারই প্রকাশ পায়। নিখিলেশ নিজে সত্যকে বিশ্বাস করে, তাই নিখিলেশ জোর প্রকাশ করাকে দুর্বলতা বলেই জ্ঞান করে। গোরা উপন্যাসে পরেশবাবুর কথাই ধরা যাক। এই পরেশবাবুর ধারণা ছিল যে, তিনি বলছেন যে সত্যের জোরকে যারা বিশ্বাস করে নিজেদের জবরদস্তিকে তারা সংযত রাখে। এ কথাটি নিখিলেশের বেলায় সত্য। ন্যায়পরায়ণতার দায়িত্ব এড়িয়ে অন্যায়কে দিয়ে নিখিলেশ কখনোই তাড়াতাড়ি ফল লাভ করতে চায়নি। আরও একটি কথা যে সে সমস্ত অন্তর দিয়ে বিশ্বাস করে, তা হচ্ছে যে মানুষকে যদি তার পূর্ণ মুক্তরূপে সত্যরূপে দেখতে চায় তাহলে তার উপরে নিশ্চিত দাবি রাখবার আশা একেবারেই ছেড়ে দিতে হবে। নিখিলেশের হৃদয়ে তার স্ত্রী বিমলার প্রতি অনুরাগ যেমন গভীর ছিল, মানুষের প্রতি ভালোবাসা ছিল, সংসারের প্রতি সহানুভূতি ছিল তার খুব আন্তরিক। প্রকৃতিতে এবং পৃথিবীতে বিধাতার যা দান, নিখিলেশ তার সহজভাবে হৃদয়ের আকর্ষণ দিয়ে পেতে চায়। হৃদয়ের গভীর আকর্ষণ দিয়ে সেই জিনিসটাকে সে অনুভব করতে চায়। তার সূক্ষ্ম অতি সংবেদনশীল মন জোর করে জবরদস্তি করে বিধাতার শ্রেষ্ঠ দান যে ভালোবাসা, তাও কিন্তু সে নিতে চায় না। বিমলা তার স্ত্রী, অতএব সে সম্পূর্ণ তারই, একথা সে বিশ্বাস করে না। বিমলার জীবনে সে আকস্মিক আগন্তুক মাত্র। এই কঠিন সত্যের সঙ্গে, এই রূঢ় সত্যের সঙ্গে যখন পরিচয় হয়েছে, নিখিলেশ নিঃশব্দে সরে দাঁড়িয়েছে। বেদনায় হৃদয় তার হুমড়ে উঠল, সত্যের অনাবৃত রূপ সে সহ্য করে গেছে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটি ছোট গল্প শেষের রাত্রির কথা মনে পড়ে। সেই শেষের রাত্রিতে যতীন তার মনোভাবকে এভাবে তুলে ধরেছে যে সমস্ত জীবন হাত জোড় করে অপেক্ষাই করল, মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। সত্যি নিখিলেশের মনের কথাই। নিখিলেশও দস্যুবৃত্তি করে ভালোবাসা আদায় করতে চায়নি। সে বলেছে যে সে লোভী নয়, সে প্রেমিক, সেজন্যই সে তালা দেয়া লোহার সিন্দুকের জিনিস চায়নি। সে চেয়েছে আপনি ধরা না দিলে যাকে কোনো মতেই ধরা যায় না, তাকেই সে চেয়েছে। নিখিলেশ যে মুহূর্তে বুঝতে পেরেছে যে তার ভালোবাসা ব্যর্থ হয়ে গেছে, তার ভালোবাসা নষ্ট হয়ে গেছে, সেই মুহূর্ত থেকেই
সে বিমলাকে মুক্তি দিয়েছে। কারণ তখন দেখা গেছে যে বিমলাকে আসলে বেঁধে রাখার আর কোনো অধিকার তার মধ্যে নেই। সে আর সেভাবে মনটাকে আর তৈরিও করতে পারছে না। যাকে হৃদয়ের গভীরে স্থান দিতে চেয়েছিল তাকে আর বোঝা করে রাখতে চাচ্ছে না। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ তার পশ্চিম যাত্রীর ডায়েরিতে লিখছেন, বলছে যে পুরুষ যখন কোনো মেয়েকে ভালোবাসে তখন তাকে একটি সম্পূর্ণ অখণ্ডতায় দেখতে চায়। আপনার চিত্তের দৃষ্টি দিয়ে, ভাবের দৃষ্টি দিয়ে। আসলে নিখিলেশের জীবনেও কিন্তু বিমলা সেরকমই। নিখিলেশ বিমলার মধ্যে যেন কোনো এক অনির্বচনীয় এক অসামান্যকে লক্ষ্য করেছিল। সে বিমলাকে ভালোবেসেছে, সে গভীরভাবে ভালোবেসেছে। এ প্রসঙ্গে বিমলা বলছে যে আমার ভালোবাসায় তোমার চোখে পাতা পড়েনি, তা দেখেছি। আবার বিমলা কোনো এক সময় বলছে যে আমার দেহকে তুমি এমন করে ভালোবেসেছ যেন সে স্বর্গের বাড়ি যাবে। আবার বিমলা তার অভিব্যক্তি ব্যক্ত করছে এভাবে যে আমার স্বভাবকে তুমি এমনি করে ভালোবেসেছ যেন সে তোমার সৌভাগ্য। আসলে নিখিলেশ সেই বিমলা যেভাবে বলেছে সেভাবেই নিখিলেশ বিমলাকেই ভালোবেসেছিল, বিমলাকে কাছে টেনে নিয়েছিল। কিন্তু আরেকটা বিষয় কি, বিমলাকে নিখিলেশ কোনো দিনও এমন সুযোগ দেয়নি যাতে বিমলা নিজেও কিছু দিতে পারে, নিখিলেশকে কিছু দিতে পারে বা নিখিলেশের কাছে নিজেকে সমর্পণ করতে পারে। এখানেই আসলে নিখিলেশ ভুল করেছিল। তাই সমস্ত অন্তর দিয়ে বিমলাকে ভালোবাসলেও বিমলার মনকে সে নিজের করে রাখতে পারেনি, নিজের ছাঁচে গড়ে তুলতে পারেনি। তাছাড়া একটা বিষয় কি, নিখিলেশের অন্তর্মুখী মনও এ ব্যাপারে কিছুটা দায়ী বলা চলে। প্রেমের ক্ষেত্রে বা অন্য যে কোনো ক্ষেত্রে নিখিলেশের মধ্যে বহিঃপ্রকাশের যে স্বল্পতা ছিল তারই ফলে মানুষকে সে কাছে টানতে পারেনি। নিখিলেশকে কবি কেবল আদর্শবাদী পুরুষ রূপেই অঙ্কন করেননি। নিখিলেশ সে রক্তমাংসে তৈরি একজন মানুষ, তার বোধ শক্তি আছে। তাই নিজের একান্ত অনুরাগিনী পত্নী বিমলা এর মন যখন অন্যের দিকে আকৃষ্ট হলো, যখন মন অন্যের কাছে সমর্পণ করলো, তখন তার বেদনা কতটা যে গভীর হয়ে উঠল তা লেখক অসাধারণ দক্ষতায় উপন্যাসে তুলে ধরেছেন। যে লেখক বলছেন যে এই নিখিলেশের প্রসঙ্গে বলছেন যে মনের ভেতরে কোন জায়গায় একটা কাঁটা বিঁধে রয়েছে, কাজকর্ম করছি কিন্তু বেদনার অবসান নেই। বোধহয় যখন ঘুমিয়ে থাকি তখন সেই একটা ব্যথা পাঁজর কাটতে থাকে। এই ধরনের নিখিলেশের মনের কথাগুলো ব্যক্ত করার জন্য রবীন্দ্রনাথ অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। আসলে নিখিলেশ যেভাবে বিমলাকে আবিষ্কার করতে চেয়েছিল সেভাবে বিমলাকে পায়নি বলে রবীন্দ্রনাথ নিজেও মনে হচ্ছে ব্যথিত হয়ে গেছেন। নিখিলেশের মনের কথাগুলো তিনি তার তুলির অসামান্য আঁচড়ে সেটা ব্যক্তও করেছেন। আসলে নিখিলেশকে কিন্তু উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি হিসেবে কখনোই ধরা যায় না। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর যে সামাজিক আদর্শের কথা বলা হয়েছে সেই সামাজিক আদর্শ নিখিলেশের অবচেতন চিত্তেও সেই স্বার্থবোধ নেই। তার ব্যক্তি স্বাতন্ত্র্য আছে। এই স্বাতন্ত্র্যবোধের আদর্শ বৃহত্তর মানবিক আদর্শ দ্বারাই আসলে অনুপ্রাণিত হয়েছে, যে কারণে তার ব্যক্তিত্ব উৎকট, তার ব্যক্তিত্ব একটু ভিন্ন ধাঁচের। এই ব্যক্তি স্বাতন্ত্র্যের আদর্শ জীবনে
ফুটিয়ে তোলার জন্য সে নিজের স্ত্রী বিমলাকে নিয়ে পরীক্ষা করতেও দ্বিধা করেনি এবং তার জন্য সে দুঃখ ভোগ করা ও সে এটাকে মেনে নিয়েছে। উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর দৈনন্দিন জীবনে এই সুকঠিন আদর্শ নিষ্ঠা সচরাচর দেখা যায়নি। নিখিলেশ একান্তই আদর্শবাদী, এমন নিছক আদর্শবাদী যে তার জীবন দর্শন ও ব্যবহার সাংসারিক বাস্তবতার সঙ্গে নিগুড় সম্বন্ধ প্রায় যেন হারিয়েই ফেলেছিল। তা সত্ত্বেও দেখা গেছে যে সে যে বর্ণহীন হয়ে পড়েনি, সে শুধু তার অন্তদ্বন্দ্বের জন্য। বিমলার জন্য যে তার খুব গভীর দুঃখ, সেই দুঃখ তাকে পীড়িত করেছে, তাকে ব্যথিত করেছে। যে দ্বন্দ্বে সে ক্ষত বিক্ষত হয়েছে তার পরিচয় তাকে এই পরিণাম থেকে রক্ষা করেছে। আর বিমলা যে আভিজাত্য গৌরব সম্পন্ন কুলবধূ, সে গৌরবই তাকে মহতি বিনষ্টি থেকে বাঁচিয়েছে। স্বামীর আদর্শবাদ কিংবা স্বামীর প্রতি প্রেমের গভীর উপলব্ধি তাকে সম্পূর্ণ মোহমুক্ত করতে কিছু সাহায্য করেছে বলে কখনোই মনে হয়নি। আসলে সেই স্বামীর আদর্শটা সে কখনো মনের মধ্যে লালনও করেনি। বিমলার সঙ্গে যে সম্পর্ক নিখিলেশের, যে তাদের যে নিখিলেশের যে আদর্শ রয়েছে, সে আদর্শের মধ্যে ফাঁকটা যে কোথায় তাও নিখিলেশ নিজেই শেষ পর্যন্ত আমাদের পাঠকের কাছে বিশ্লেষণ করেছে। যে বলছে যে লেখক বলছেন যে আজ সন্দেহ হচ্ছে আমার মধ্যে একটা অসত্যাচার ছিল। আবার বলছেন যে বিমল সম্পর্কে বলছেন যে বিমল নিজে যা হতে পারতো তা আমার চাপে ফুটে উঠতে পারেনি বলেই নিচের তল থেকে রুদ্ধ জীবনের ঘর্ষণে বাঁধ খইয়ে ফেলেছে। সত্যি নিখিলেশের মনে বিমল সম্পর্কে যে কথা, শেষ পর্যন্ত নিখিলের যে আদর্শবাদ, সেই আদর্শের সঙ্গে বিমলের যে আদর্শের বা চিন্তার যে দ্বন্দ্ব এখানে সুন্দরভাবে ফুটে উঠেছে। ঘরে বাইরে উপন্যাসের একটি অসাধারণ চরিত্র চন্দ্রনাথ বাবু। সেই চন্দ্রনাথ বাবুর মতো নিখিলেশও একটা মতামত ও আদর্শে বিশ্বাসী এবং সে আদর্শ প্রতিষ্ঠার চেষ্টাই তার জীবন ও ব্যবহার নিয়মিত। নির্জনে বসে সে যখন আত্মানুসন্ধান করেছে তখন সে প্রাণাবেগ চাঞ্চল্যে মাঝে মাঝে সে কম্পিত হয়েছে, সে স্পন্দিত হয়েছে। কিন্তু একটা ব্যাপার কি, তার কর্ম এবং তার ব্যবহার, সেই প্রাণাবেগের স্পর্শ কোথাও লাগেনি। সে চাঞ্চল্যে কোথাও আদর্শ থেকে সে এতটুকু বিচ্যুত হয়নি। বিমলকে নিয়ে যখন অনেক বড় একটা সংগ্রাম সৃষ্টি হয়েছে, সংগ্রাম চলছে, তখনও একদিন এক মুহূর্তের জন্য তাকে ধরে রাখার চেষ্টা নিখিলেশ করেনি। আসলে নিখিলেশ এখানে একজন নিরপেক্ষ দর্শকের ভূমিকায় পালন করেছে এবং দর্শকের যে আবেগ চঞ্চলতা মাঝে মাঝে লক্ষ্য করা যায়, নিখিলেশের মধ্যে তাও কিন্তু লক্ষ্য করা যায়নি। মোহর চুরির ফাঁকে ধরা পড়ার পর, এক কথায় মোহমুক্তির পর যখন বিমলার সঙ্গে নিখিলেশের আবার মিলন হলো, তখনও নিখিলেশ যেন একটা নির্লিপ্ত, শীর্ণ এবং জীবনহীন প্রাণ। আর এই নির্লিপ্ততা নিখিলেশকে জীবন ধর্মে একেবারে হীন করে ফেলেছে। তারপরও বলছি যে নিখিলেশের মানসিক শক্তি অনেক দৃঢ় ছিল, মনের দিক থেকে সে অনেক কঠোর ছিল, যেটা সন্দীপের মধ্যে ছিল না।
দেশকে নিখিলেশ ভালোবেসেছিল, মানুষের মনুষ্যত্ববোধকে নিখিলেশ প্রাধান্য দিয়েছে, যে কারণেই উপন্যাসের শেষ দিকে যখন মুসলমানরা ক্ষেপে উঠেছে, যখন বিদ্রোহী হয়ে উঠেছে, তখন আমাদের সেই স্বদেশী আন্দোলনের নেতা সন্দীপ পালিয়ে গেছে, অথচ সে পথে অগ্রসর হয়েছে নিখিলেশ। দৃঢ় মনোবল নিয়ে, চিত্ত নিয়ে সে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে সে সামনের দিকে অগ্রসর হয়েছে। সেই যে পুলিশ তাকে জ্ঞান করেছিল, তার হৃদয়ে কুমতলব আছে, তা সে খেতাব চায়, এ ধরনের কোনো মন মানসিকতায় আসলে নিখিলেশের মধ্যে কাজ করেনি, যে কারণে নিখিলেশ শেষ পর্যন্ত সেই ক্ষেপে ওঠা মুসলমান দলের মুখোমুখি হয়েছে, নিজেকে দেশের জন্য সমর্পণ করে দিয়েছে। এখানেই আসলে নিখিলেশের ব্যক্তিত্ব ফুটে উঠেছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামীতে আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, ঘরে বাইরে উপন্যাসের উপরেই। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।